আমার প্রসিকিউশন টিম যখন আমি সাজানো চেষ্টা করি, সেই সময় একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞকে আমি প্রসিকিউটর হিসেবে সরকারের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, নিয়োগ করেছিলাম প্রসিকিউটর হিসেবে। আমাদের আইনে প্রসিকিউটর হওয়ার জন্য সবাই জানেন যে প্রসিকিউটর মানে আইনজীবী, কিন্তু আমাদের এই আইনে একটা সুযোগ আছে যে আমি যে কোনো ব্যক্তিকে প্রসিকিউটর হিসেবে সরকার নিয়োগ দিতে পারে। আমি যখন জানলাম যে তথ্য প্রযুক্তির এমন বিশেষজ্ঞ আছে যে সরকারের এই সমস্ত কল রেকর্ড এবং গোপন যে রেকর্ডস এগুলোকে ট্রেস আউট করার মতো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আছে, আমাদের যিনি এখনো দায়িত্বে আছেন, তাকে আমি বের করি এবং তার সাথে কথা বলার পর তার এক্সপার্টিস সম্পর্কে আমি পুরোপুরি অবহিত হই। তখনই আমি সিদ্ধান্ত নিই যে তাকে আমার টিমে লাগবে এই বিচার করার জন্য। তখন সরকারের কাছে গেলাম যে তাকে আমার লাগবে। সরকার বলল যে কি পদ্ধতিতে কোথায় তাকে নিয়োগ দিব বলেন সেটা। তো তদন্ত সংস্থায় দেওয়া যায়, কিন্তু তদন্ত সংস্থায় নীতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং সেখানে ট্র্যাডিশনালি পুলিশ, তো উনি সেইখানে টার্মস এন্ড কন্ডিশনের সাথে খাপ খায় না, কারণ উনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। তখন আমি বললাম যে এটা আমার জন্য সহজ হয় যদি তাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই প্রসিকিউটর হিসেবে তাকে নিয়োগ দেওয়া, এবং আপনাদের মনে আছে যে তাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়ার পরে তুমুল সমালোচনা করেছিলেন একটা মহল, যে এত তথ্য প্রযুক্তি বিশেষ আইনজীবী না, সে তাকে কেন নেওয়া হলো, সে আওয়ামী লীগের আমলে অনেক কাজ করেছে, সে হয়তো নানান অপকর্মের সাথে জড়িত। আমি সবই জানতাম, জেনে আমি বলেছি যে আমি যা করেছি আমি সঠিক করেছি, কারণ যাকে আমি প্রসিকিউটর নিয়োগ দিয়েছি তিনি বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি সেটা উদ্ঘাটন করেছিলেন এবং নিজে গুম হয়েছিলেন। সুতরাং তার ব্যাপারে আওয়ামী লীগ খেপা ছিল, এই জন্য তাকে নানানভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আমি তার এক্সপার্টিস সম্পর্কে জানতাম। তিনি ছিলেন আমার একটা বড় হাতিয়ার, এবং তাকে যখন এনটিএমসিতে আমি পাঠাই, নানান প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, আদালতের ইন্টারভেনশন লাগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারভেনশন নিতে হয়। শেষ পর্যন্ত আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের ইন্টারভেনশন নিয়ে তাকে এই এনটিএমসিতে ঢুকতে দেওয়া হয়েছে, এবং তিনি তার প্রযুক্তিগত দক্ষতা দিয়ে এনটিএমসি থেকে এই কল রেকর্ড গুলো, যেগুলো জিয়াউল হাসান যাওয়ার আগে সবকিছু ধ্বংস করে গিয়েছিলেন, ধ্বংসকৃত জায়গা থেকে 5 বার 6 বার পর্যন্ত ডিলিট হওয়া জিনিস তিনি রিট্রিভ করে তিনি আবার ডাটাগুলোকে পুনরায় স্থাপন করেন সার্ভারে। তারপরে এই হাজার হাজার ফোন কলের মধ্য থেকে বাছাই করা হয় যে শেখ হাসিনার কলগুলি কোনগুলো, কারণ তাদের যে নোন নাম্বার গুলো ছিল সেগুলো দিয়ে সার্চ দেওয়া হয়। আমরা যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানতে পারি এর বাইরে কি কি ফোন নাম্বার সে ব্যবহার করেছে সেগুলো দিয়ে সার্চ করা হয়। তখন আমরা দেখতে পারলাম যে সে কার কার সাথে কথা বলেছে, এবং এক এক করে আচ্ছা সেখানে কল রেকর্ডে পাওয়া গেল হাসিনার বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। দেখেন, শেখ হাসিনা জিয়াউল হাসানকে এনটিএমসির প্রধান বানিয়েছিল যাতে করে বিরোধী দলকে দমন করা যায়, তাদের কল রেকর্ড করা, তাদের সার্ভেইলেন্স রাখা, গুম করা, মেরে ফেলা, আন্দোলন দমন করা। কিন্তু দেখেন জিয়াউল হাসান স্বয়ং হাসিনাকে রেকর্ড করেছে। তো প্রত্যেক অপরাধীর জন্য এই আল্লাহ তাআলা কিরামুন কাতিবিনের মতো যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা 2 কাঁধে আছে, তো হাসিনার কাঁধের উপরেও জিয়াউল হাসানকে বসায় রাখছিল, আবার জিয়াউল হাসানেরটার জন্য আবার অন্য কাউকে বসিয়ে রাখছে। তো দেখা গেল যে শেখ হাসিনার কথোপকথন যখন ইন্টারনেটটা বন্ধ হয়েছে বিশেষ করে, সেই সময় তারা ফোনে কথা বলেছে, এই জিনিসগুলো কল রেকর্ড গুলো আমরা পেয়ে যাই। পেয়ে ওখান থেকে যখন আমরা ট্রান্সফার আনতে গেলাম তখন এনটিএমসি বাধা দিল, এখানকার স্পর্শকাতর ডকুমেন্ট নিয়ে যাবে না। কেন নেওয়া যাবে না? তোমরা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, বলে না একটা সামরিক বিষয় আছে, সেনাবাহিনীর পারমিশন লাগবে, দিস এন্ড দ্যাট। তখন কোর্টের ইন্টারভেনশন লাগে, কারণ ওখানে দেখবেন যে এনটিএমসিতে যাই হোক ওই বিষয়ে আর না বলি, তো জিয়াউল হাসানের সেট আপ যারা ছিল তারাই ওখানে ছিল। তো সেই জায়গা থেকে তখন আবার কোর্টের ইন্টারভেনশন করে বহু জল ঘোলা করে আমাদেরকে ওইখান থেকে এই কল রেকর্ড গুলো আনতে হয়, এবং সেখান থেকে রাতের পর রাত জেগে জেগে আমরা এগুলো শুনতাম যে কোথায় অর্ডার গুলো আছে। এক একটা যখন ভয়েস পেতাম তখন উল্লাস, মানে আমাদের মধ্যে এক ধরনের উল্লাস যে একটা পাওয়া গেছে। এরপরে এগুলোকে আবার ফরেনজিক টেস্ট করা, যে এটা এআই দিয়ে না, এটা প্রমাণ করতে হবে, চেইন অফ কাস্টডি প্রমাণ করতে হবে, সকল পরীক্ষায় সিআইডি এবং আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয়ে যাই হাসিনার ভয়েস বা বিভিন্ন অফিসারদের, বিভিন্ন লোকের, মন্ত্রীর ভয়েস। এবং এইভাবে যখন প্রাইমারিলি গণহত্যা প্রমাণ করার জন্য যা যা দরকার সেগুলো আমরা পেয়ে যাই, সেগুলো আমরা আদালতে দাখিল করি। শেখ হাসিনার ঠিক কত বছরের কল রেকর্ড উদ্ধার করা সম্ভব হয়েছে? এটা মূলত আসলে জুলাই আগস্ট কেন্দ্রিক, কারণ আগের গুলো আমরা থাকলেও আমরা সবগুলো আনতে পারিনি সেখান থেকে, আর এগুলো যাচাই বাছাই করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। এনটিএমসি সেগুলো আমাদের দেয়ও নি, বরং জুলাই আগস্টের এই লিমিটেড পিরিয়ডে যে সময় ইন্টারনেট বন্ধ ছিল সেই সময়ের কল রেকর্ড গুলোই মূলত এই বিচারে ব্যবহৃত হয়েছে, কারণ এই সময় তারা ইন্টারনেটে কল না দিয়ে তারা সরাসরি ফোনে মোবাইলে কথা বলেছিল, যে কারণে এটাকে রেকর্ড করা সম্ভব ছিল, এবং যে কারণে এগুলো আমরা পাই। হয়তো গত 15 বছরের সবকিছুই পাওয়া সম্ভব, সেই ক্ষেত্রে আমাদেরকে এনটিএমসিতে আমাদের এই প্রযুক্তিবিদের ফুল অ্যাক্সেস দরকার, সেটার কিছু আইনগত জটিলতা আছে, কিছু প্র্যাকটিক্যাল জটিলতা আছে, সেই দিকে সে কারণে আমরা যাইনি, যেহেতু জুলাই আগস্টের ক্ষেত্রে প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তাহলে সেই সুযোগ এখনো আছে, যদি সঠিক তদন্ত হয়,
গত 1.5 দশকের যে সকল গুম খুন আরো বিস্তারিত জানা যাবে যদি এক্সেস অ্যাবসলিউটলি তথ্য প্রযুক্তি এমন একটা জিনিস